নমস্কার। আজকেও প্রতিদিনের মতোই চলে এসেছি নতুন অনেকগুলি প্রশ্নের সম্ভার নিয়ে। ইন্টারভিউ চলছে, ফোর্থ ফেজের ইন্টারভিউ বর্তমানে কোচবিহার জেলার হচ্ছে। এর পরে যে ফেজগুলির ইন্টারভিউ হবে সেখানে অনেক খুঁটিনাটি জিনিস নিয়ে আপনাদের প্রশ্ন ধরতেই পারে। তো আজকে যেটা আমাদের প্রথম প্রশ্ন, সদাই ফকিরের পাঠশালা বলতে কি বোঝো? বা প্রশ্নটা এভাবেও করতে পারে যে আপনার জানা একজন শিক্ষক বা শিক্ষিকার নাম বলুন যিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। তো যেভাবেই প্রশ্নটা করুক না কেন, উত্তরটা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে। তো সদাই ফকিরের পাঠশালা বলতে কি বোঝায়? পূর্ব বর্ধমানের আউশ গ্রামের উত্তর রামনগর গ্রামের একজন শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়, যিনি 2004 সাল থেকে তপশিলি সম্প্রদায়ের ছেলে মেয়েদের বার্ষিক 2 টাকার বিনিময়ে শিক্ষাদান করে আসছেন। খুব মন দিয়ে শুনবেন। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের উত্তর রামনগর গ্রামের একজন শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়, যিনি 2004 সাল থেকে তপশিলি সম্প্রদায়ের ছেলে মেয়েদের বার্ষিক 2 টাকার বিনিময়ে শিক্ষাদান করে আসছেন। তার তৈরি এই অনন্য শিক্ষা কেন্দ্রটি সদাই ফকিরের পাঠশালা নামে পরিচিত। শিক্ষকতা ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য কেন্দ্রীয় সরকার 2021 সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। তো পদ্মশ্রী সম্মানে ভূষিত একজন শিক্ষকের নাম কি? সুজিত চট্টোপাধ্যায়। কোথায় থাকেন তিনি? পূর্ব বর্ধমানের আউশ গ্রামের উত্তর রামনগর গ্রামে। তো তাহলে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের উত্তর রামনগর গ্রামের একজন শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়, যিনি 2004 সাল থেকে তপশিলি সম্প্রদায়ের ছেলে মেয়েদের বার্ষিক 2 টাকার বিনিময়ে শিক্ষাদান করে আসছেন। তার তৈরি এই অনন্য শিক্ষা কেন্দ্রটি সদাই ফকিরের পাঠশালা নামে পরিচিত। শিক্ষকতা ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য 2021 সালে কেন্দ্রীয় সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। বর্তমান যুগে এরকম ন্যায়নিষ্ঠ, সৎ, কর্তব্যপরায়ণ শিক্ষক বা শিক্ষিকার নজির আমরা খুব কমই দেখতে পাই। তো সুতরাং সেখানে এই ধরনের প্রশ্ন যদি আপনাকে করে, খুব সুন্দরভাবে আপনি উত্তরটি দেবেন যে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের উত্তর রামনগর গ্রামের একজন শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়, যিনি 2004 সাল থেকে তপশিলি সম্প্রদায়ের ছেলে মেয়েদের বার্ষিক 2 টাকার বিনিময়ে শিক্ষাদান করে আসছেন। তার তৈরি এই অনন্য শিক্ষা কেন্দ্রটি সদাই ফকিরের পাঠশালা নামে পরিচিত। শিক্ষকতা ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য 2021 সালে কেন্দ্রীয় সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। মনে থাকবে। চলে যাচ্ছি আজকের পরের প্রশ্নে। আমাদের যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বাংলা বই, তার নাম কি? পাতাবাহার। এই যে পাতাবাহারের তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর থিমগুলি আলাদা আলাদা, অর্থাৎ থিমেটিক অ্যাপ্রোচ নিয়ে পাঠ্যপুস্তকগুলিকে রচনা করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ শিশু মন চঞ্চলতা প্রবণ, শিশু মন রং ভালোবাসে, তারা আঁকতে ভালোবাসে, তারা দেখতে ভালোবাসে। তো যদি এইভাবে থিমেটিক অ্যাপ্রোচের মাধ্যমে পাঠ্যপুস্তকগুলিকে তৈরি করা হয়, তাহলে সেগুলি শিশু মনকে খুব সহজেই আকৃষ্ট করে। তো এই যে থিম দিয়ে বিভিন্ন পাঠ্যপুস্তকগুলিকে সাজানো হয়েছে, তো যদি আপনাকে ধরা হয় তৃতীয় শ্রেণীর পাতাবাহারের থিম কি, কি বলবেন? তো তৃতীয় শ্রেণীর পাতাবাহারের থিম হলো প্রচলিত গল্পকথার জগৎ। প্রচলিত গল্পকথার জগৎ। তৃতীয় শ্রেণীর পাতাবাহারের থিম হলো প্রচলিত গল্পকথার জগৎ। চতুর্থ শ্রেণীর পাতাবাহারের থিম কি? সেটি হলো রোমাঞ্চকর অভিজ্ঞতা ও খেলার জগৎ। এবং পঞ্চম শ্রেণীর পাতাবাহারের থিম হলো রূপময় প্রকৃতি ও কল্পনা। তাহলে কি হলো? তৃতীয় শ্রেণীর পাতাবাহারের থিম হলো প্রচলিত গল্পকথার জগৎ, চতুর্থ শ্রেণীর পাতাবাহারের থিম হলো রোমাঞ্চকর অভিজ্ঞতা ও খেলার জগৎ, পঞ্চম শ্রেণীর পাতাবাহারের থিম হলো রূপময় প্রকৃতি ও কল্পনা। তো এখানে আমরা আরেকটা জিনিসও জেনে গেলাম যে পাতাবাহার বা অন্যান্য পাঠ্যপুস্তকগুলিকে থিমেটিক অ্যাপ্রোচ নিয়ে কেন বানানো হয়েছে। এর আগে আমরা আলোচনা করেছি যে প্রাইমারিতে পাঠ্যপুস্তকগুলিকে কোন নথি দুটিকে অনুসরণ করে তৈরি করা হয়েছে। জাতীয় পাঠ্যক্রম রূপরেখা NCF 2005 এবং শিক্ষার অধিকার আইন RTE 2009 নথি দুটিকে অনুসরণ করে পাঠ্যপুস্তকগুলি তৈরি করা হয়েছে। আজ আমরা জানলাম যে থিমগুলো, থিমেটিক অ্যাপ্রোচ নিয়ে কেন পাঠ্যপুস্তকগুলিকে সাজানো হয়েছে। তার কারণ শিশু মন চঞ্চলতা প্রবণ, তারা রং ভালোবাসে, তারা দেখতে ভালোবাসে, আঁকতে ভালোবাসে।
যদি থিমেটিক অ্যাপ্রোচ নিয়ে পাঠ্যপুস্তকগুলিকে সাজানো হয় তাহলে খুব সহজেই সেটি শিশু মনকে আকৃষ্ট করবে, তাহলে সেটি পঠন পাঠন বা শিক্ষণ প্রক্রিয়ায় অনেক বেশি লাভবান হবে ছাত্রছাত্রীরা। মনে থাকবে? তো তৃতীয় শ্রেণীর পাতাবাহারের থিম হলো প্রচলিত গল্পকথার জগৎ। চতুর্থ শ্রেণীর পাতাবাহারের থিম হলো রোমাঞ্চকর অভিজ্ঞতা ও খেলার জগৎ। পঞ্চম শ্রেণীর পাতাবাহারের থিম হলো রূপময় প্রকৃতি ও কল্পনা। ওকে, চলে যাচ্ছি আজকের পরের প্রশ্নে। মহাবিষুব ও জলবিষুব কোন কোন দিন পালন করা হয়, অর্থাৎ মহাবিষুব ও জলবিষুব কি? এই প্রশ্ন এখানে বলার কারণ ওনারা দেখছেন না কি আর্টসের কে সায়েন্সের ওভারঅল এক্সপার্টাইজ একজন ক্যান্ডিডেটের মধ্যে কতটা আছে সেটা ওনারা পরীক্ষা করছেন। তো সুতরাং আপনাকে এই ধরনের খুঁটিনাটি প্রশ্নের উত্তর জেনে যেতেই হবে। তো মহাবিষুব ও জলবিষুব কি? 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, এর ফলে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। তাই 21শে মার্চ দিনটিকে মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব হিসেবে পালন করা হয়। মহাবিষুব ও জলবিষুব 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, ফলে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। তাই 21শে মার্চ দিনটি হলো মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর দিনটি হলো জলবিষুব। বিষুব কথার অর্থ হলো দিন ও রাত্রি সমান। মনে থাকবে? তো 21শে মার্চ মহাবিষুব ও 23শে সেপ্টেম্বর জলবিষুব। এই দিনগুলিতে সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, ফলে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। ওকে, চলে যাচ্ছি আজকের পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গে এত যে মেলা হয়, যদি আপনাকে হঠাৎ করে ধরা হয় যে পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত মেলার নাম বলুন, ঘাবড়ে না গিয়ে খুব সুন্দরভাবে উত্তরটি দিতে হবে। তো পশ্চিমবঙ্গের বিখ্যাত কয়েকটি মেলা হলো মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলা, বীরভূমের জয়দেব কেন্দুলি মেলা, শান্তিনিকেতনের পৌষ মেলা, পুরুলিয়ার টুসু মেলা, কোচবিহারে রাস মেলা। অনেকগুলি মেলার নাম এখানে বলে দিলাম, খুব সুন্দরভাবে মনে রাখবেন। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলা, বীরভূমের জয়দেব কেন্দুলি মেলা, শান্তিনিকেতনের পৌষ মেলা, কোচবিহারের রাস মেলা, পুরুলিয়া টুসু মেলা। মনে থাকবে? এই যে 5টা থেকে 6টা মেলার নাম এখানে বলে দেওয়া হলো, খুব সুন্দরভাবে মনে রাখবেন, নোট ডাউন করে নেবেন। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলা, বীরভূমের জয়দেব কেন্দুলি মেলা, শান্তিনিকেতনের পৌষ মেলা, কোচবিহারের রাস মেলা, পুরুলিয়া টুসু মেলা। ওকে, চলে যাচ্ছি আজকের শেষ প্রশ্নে। একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে কোন কোন জিনিস থাকা দরকার বা কোন কোন জিনিস থাকা উচিত? তো একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে কি কি জিনিস থাকবে বলে আপনার মনে হয়? প্রশ্নটি অত্যন্ত ভালো প্রশ্ন, খুব মন দিয়ে উত্তরটি শুনবেন। একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিশু শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের সহায়ক উপকরণ যেমন কৃষ্ণফলক, খড়ি, চার্ট, মডেল, মানচিত্র, প্রজেক্টর, টেবিল, চেয়ার, বেঞ্চ, ফার্স্ট এড বক্স থাকবে। এছাড়াও সর্বোপরি কি থাকবে? দক্ষ মানবিক আদর্শ শিক্ষক মন্ডলী এবং সেই আমাদের সবার প্রিয় ছোট্ট ক্ষুদে শিশু শিক্ষার্থীরা থাকবে। আরেকবার বলিনি, একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে কি কি জিনিস থাকা উচিত বলে আপনার মনে হয়? প্রশ্নটি যদি করে তো উত্তরটি কিভাবে দেবেন? যে একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিশু শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের সহায়ক উপকরণ যেমন কৃষ্ণফলক, খড়ি, চার্ট, মডেল, মানচিত্র, প্রজেক্টর, টেবিল, চেয়ার, বেঞ্চ, ফার্স্ট এড বক্স, শিক্ষণীয় ছবি, পোস্টার থাকবে। এছাড়াও সর্বোপরি দক্ষ মানবিক আদর্শ শিক্ষক মন্ডলী এবং আমাদের সবার প্রিয় সেই ছোট্ট ক্ষুদে শিশু শিক্ষার্থীরা থাকবে, যারা আগামী দিনের দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর। মনে থাকবে? তো আজ এই প্রশ্নগুলি আপনাদের সামনে রাখা হলো, খুব সুন্দরভাবে উত্তরগুলি নোট ডাউন করে নেবেন, মনে রাখবেন এবং মাঝে মাঝে নিজের মনে রিকালেক্ট করার চেষ্টা করবেন। আজ তাহলে কি কি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম? সদাই ফকিরের পাঠশালা বলতে কি বোঝায়, বা আপনার জানা একজন শিক্ষক বা শিক্ষিকার নাম যিনি পদ্ম সম্মানে বা পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। দ্বিতীয়ত,
মহাবিষুব ও জলবিষুব কি? পাতাবাহারের থিমগুলি অর্থাৎ তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাতাবাহারের থিমগুলি কি, বা কি কি থিমেটিক অ্যাপ্রোচ নিয়ে পাতাবাহার বইটিকে রচনা করা হয়েছে? পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত মেলার নাম, এবং সর্বশেষ একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে কি কি জিনিস থাকা উচিত বলে আপনার মনে হয়? এই প্রশ্নগুলি আজ আপনাদের সামনে রাখলাম, খুব সুন্দরভাবে উত্তরগুলি তৈরি করবেন। আজ সেশনটি এখানেই শেষ। ধন্যবাদ।